ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি চলে এসেছি। ভাত, স্যালাড আর কুচো মাছের ঝোল। আমার আগের ভিডিওতে তোমরা আমার এলিফ্যান্ট সাফারি দেখে থাকবে, আর আজকের ভিডিওতে আমি মানস থেকে আলিপুরদুয়ারের জার্নি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে যারা যারা এখনও আগের ভিডিওটা দেখোনি তারা চট করে সেই ভিডিওটা দেখে নাও, আর তার সাথে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক ও শেয়ার করতে থাকো আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। মানস ন্যাশনাল পার্কে সাফারি করার পরে আমরা এখন রওনা দিচ্ছি আলিপুরদুয়ারের জন্য। এখান থেকে আলিপুরদুয়ারের দূরত্ব হচ্ছে 191 কিলোমিটার। আজকে আমরা আসাম ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব, আর আমরা NH-27 ধরে যাব। পার্ক থেকে বেরোতেই পেয়ে গেলাম সুন্দর সবুজ চা বাগান দুধারে, আর আমরা এই সবুজ চা বাগানের মাঝের রাস্তা দিয়েই বাইক রাইড করছি। খুব সুন্দর লাগছে, কেন জানি না আমার এই চা বাগান কিন্তু খুব ভালো লাগে। যখন ডুয়ার্সে ঘুরেছি তখনও ভালো লেগেছে, আর এখানেও ভালো লাগে, ভীষণ ভালো লাগে এই চা বাগান। মানুষের এই দিকে রাস্তাটা খুব একটা ভালো না, মাঝে মাঝে বেশ খারাপ রয়েছে। এখান থেকে বেরিয়ে হাইওয়েতে উঠলে আশা করছি রাস্তা ভালো পাবো। এরকম পটহোলসে ভরা পুরো রাস্তা, আবার ভালো আবার পটহোলস। তবে রাস্তা খুব খারাপ নয়, এর আগে যে রাস্তাগুলো এসেছিলাম সে তুলনায় কালকে তো খুবই বাজে ছিল বেশ খানিকটা রাস্তা, আজকে বলুন তুলনামূলক রাস্তা ভালো। কি বিউটি! এর রাস্তা না অন্য কিছু, কোনো এক সময় রাস্তা বানিয়েছিল তবে তো ভুলেই গেছি যে এটা রাস্তা ছিল। পুরো এরকমই চলছে, এক একজন গাড়ি এক এক রকম, যে যার রাস্তা ভালো করার জন্যে বিভিন্ন দিক দিয়ে ঘুরছে এবং চালাতে খুবই অসুবিধা হচ্ছে। এটা বরপেটা চলে এসেছি আমরা, বেশ বড় শহর বরপেটা, বড় জায়গা। বরপেটা থেকে মানুষ কাছে। বরপেটা রোড দিয়ে NH-31 আমরা ঢুকে গেলাম। এবার আমরা বড়টা অনেকটা অংশ NH-31 দিয়ে যাব। সবে মাইনবাড়ি গেল। এরকম রাস্তা দিয়ে যেতে তো ভালোই লাগে। NH-34 এর এই অংশটা যথেষ্ট ভালো, মোটামুটি ট্রাফিক আছে, হয়তো অল্প কিছু গাড়ি আছে, বেশ ভালোই গাড়ি আছে, কিন্তু তারপরেও 60, 70, 80 অব্দি আরামসে চালানো যাচ্ছে। চাইলে আরও বেশি জোরে চালানো যায়, কিন্তু প্রচুর মাল আছে এবং পেছনেও আছে বলে এত জোরে চালানোর দরকার নেই। তবে রাস্তার কন্ডিশন খুব ভালো। NH-27 the
নয়াপাড়া টোল প্লাজা। এখন যে ব্রিজটা আসছে সেটা হচ্ছে মানস নদীর উপর ব্রিজ। এর নিচে যে নদীটা সেটা হচ্ছে মানস নদী। মানস নদীতে এই সময় অল্প জল থাকে, কিন্তু বর্ষার পরে ভালো জল থাকে। মূলত ভুটান থেকে এই নদীটা নিচে এসছে। গোপ্রোতে দেখা যাচ্ছে কিনা জানি না, এই সামনে যে নদীটা সেটা হচ্ছে মানস নদী। বেশ বড় ব্রিজ। সামনে সুন্দর একটা পাহাড়ের লাইন দেখা যাচ্ছে। আমরা এখন আলিপুরদুয়ারের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি সামনেই হচ্ছে বঙ্গাইগাঁও। বঙ্গাইগাঁওর কাছাকাছি আসাতে এই যেরকম পাহাড়ের লাইন দেখা যাচ্ছে। শিলিগুড়ি এখানে 270, চাপড়া 39। বঙ্গাইগাঁও এই বাঁদিকে ঢুকে গেলে বঙ্গাইগাঁও। আমরা যাব এই দিকেই, বাঁদিকেই যাব। আমরা এবার আলিপুরদুয়ারের দিকে যাচ্ছি। আমরা ইচ্ছা আছে অন্য জায়গায় একটা থাকার, আলিপুরদুয়ারের কাছাকাছি জঙ্গলের মধ্যে। দেখা যাক কি দাঁড়ায়, কটার সময় কোথায় পৌঁছায় তার উপর নির্ভর করছে। বঙ্গাইগাঁও এখান থেকে 7 কিলোমিটার, কাকড়াঝড় 56 কিলোমিটার। পেট্রোল নেওয়ার জন্য এখন আমরা ঢুকে পড়লাম পেট্রোল পাম্পে। বাইকে পেট্রোল ভরে আবার রাইড শুরু হলো আমাদের। আর এখানে আমরা 860 টাকার পেট্রোল নিয়েছি। এই রোডটা হচ্ছে NH27। NH27 দিয়ে আসছিলাম। বঙ্গাইগাঁও ক্রস করেছি, মানস রিভারও ক্রস করেছি। জাস্ট তারপরেই এই ধাবাটা পেলাম, গ্রিন ভ্যালি ধাবা। এখানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছি, একটু স্ন্যাক্স খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, খেয়ে তারপরে আবার সামনের দিকে রওনা দেবো। এটা নার্সারিও। এই যে আমাদের স্ন্যাক্স এসে গেছে, ফ্রেঞ্চ ফ্রাই আর এদিকে স্প্রাইট। আমাদের ছোট্ট একটুখানি কোল্ড ড্রিঙ্কস আর চিপসের ব্রেকের পর আবার যাত্রা শুরু। 100 ফ্রেঞ্চ ফ্রাইজ আর নিয়ে 140-এর মতন পড়লো আমাদের, একটু বেশিই পড়লো। ঠিক আছে, চলো 1 ঘন্টার মতন ঠান্ডা হাওয়া খেলাম, খেয়ে আমরা রওনা দিচ্ছি। আমরা প্রায় ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি চলে এসেছি। কোকরাঝার এদিকে শ্রীরামপুর, ওয়েস্ট বেঙ্গল।
এখনো আসামেই আছি আমরা। আসাম ওয়েস্ট বেঙ্গল বর্ডার। শ্রীরামপুরের টোল গেট, তবে এটা আমাদের ওখানকার শ্রীরামপুর নয়, এটা আসামের শ্রীরামপুর, এবং এরপরেই ওয়েস্ট বেঙ্গল চালু হবে কিছুক্ষণের মধ্যে। আসামের সব বাঁশের জিনিস বিক্রি হচ্ছে। শ্রীরামপুর, এখানে ওয়েস্ট বেঙ্গলের চেকপোস্ট। ওয়েস্ট বেঙ্গলে ঢুকে এই যে পেছনে মায়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা লাঞ্চ করলাম, ভাত, আলু ভাজি আর মাছের ঝোল, ব্যাস। একদম হালকা খাবার, টেস্টি খাবার। তো এবারে খাওয়া হয়ে গেছে, এবারে আমরা একদম শিখিয়াঝোড়া চলে যাব। জাস্ট আমরা লাঞ্চ করে এখান থেকে বেরোলাম, আর বেশিক্ষণ নেই, 25-26 কিলোমিটারের মতন আছে। লাঞ্চ করে নিলাম, ওখানে গিয়ে আর লাঞ্চ করতে হবে না। 150 টাকা করে প্লেট নিল, অর্থাৎ 300 টাকা নিল, আর জলের বোতল ছিল। এইদিকে রাস্তার পাশে বেশ অনেকটা জায়গাতেই দেখছি এই রকম ভাবে ভুট্টার দানা শুকাতে দেওয়া হয়েছে। রাস্তার একটা সাইডে পুরো প্রায় অনেকটা জায়গাতেই আর কি এইরকম ভুট্টার দানা শুকানো হচ্ছে। আমরা হাইওয়ে ছেড়ে সাইডের এই গ্রামের রাস্তাটা ধরে নিলাম। রাস্তাটা একটু সরু কিন্তু পিচের, আর ন্যাচারাল বিউটির কথা তো কি বলবো, অসাধারণ, খুব সুন্দর। এই দিকে জার্নিতে দু চোখে শুধু সবুজ ভরে গেছে। সরু গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, এক পাশে কিছু কিছু ঘরবাড়ি রয়েছে, আর এক পাশে এইরকম সবুজ জমি। চিনতে পারছো? হ্যাঁ, ওই ব্যাগের ওখানে রাখেন। আমরা শিখিয়াঝোড়াতে পৌঁছে গেছি আর ফ্রেশ হয়ে গেছি, এসেই আগে ফ্রেশ হলাম। আর আমাদের শিখিয়াঝোড়ার যে রুমটা সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। সুন্দর রুম, ওইদিকে একটা জানলা আছে, আর জানলার ওপারে মানে জানলা দিয়ে ধান ক্ষেত। এইদিকে হচ্ছে বড় জানালা, আর এই বারান্দা, আর এই হচ্ছে পুরো টোটাল প্রপার্টি।
আমরা শিখিয়া পুকুরিতে একটা পার্ক আছে, ওখানে বোটিং করতে যাচ্ছি। শুনলাম, মানে হোটেল থেকেই বললো, এই রিসর্ট থেকেই বললো যে এখানে বোটিংটা জঙ্গলের মধ্যে করা হয়, বোট নিয়ে যায় জঙ্গলে। তো দেখি কীরকম লাগে। আজকে আমার সকাল থেকে শুধু জঙ্গলেই ঘোরা হচ্ছে। আজকে সকালবেলা করলাম এলিফ্যান্ট সাফারি, পুরো জঙ্গল। এখন আবার বোটিং করছি, দেখা যাক। এসে গেছি শিখিয়াঝোড়া পার্কে। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকবো। ডুয়ার্সের শিখিয়াঝোড়ার জঙ্গলে নৌকা ভ্রমণ পর্যটকদের আগ্রহকে আরও বাড়িয়ে তুলেছে। এর মাধ্যমে বক্সা ফরেস্টে যেখানে পায়ে হেঁটে ঘোরা যায় না, সেখানে এই নৌকার মাধ্যমে যাওয়া যায়। প্রায় 4 কিলোমিটার সাফারি হয় নৌকা করে। এখানে বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। এছাড়া এই পরিবেশটা বেশ শান্ত হওয়ায় জায়গাটি পিকনিক স্পটের জন্য বিশেষ বিখ্যাত। হঠাৎ আকাশ কালো করে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। মুষলধারে বৃষ্টি হচ্ছে এখন। খুব জোরে বৃষ্টি পড়ছে, তাই আর বোটিং হলো না। দেখো তোমরা সবাই কিরকম বৃষ্টি হচ্ছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। যদিও আজকে আমরা বোটিং করতে পারলাম না, কারণ এত হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হলো। তো বোটিংয়ের টাকাটা ওরা ফেরত দিয়ে দিয়েছে। আর মানে খুব এক্সাইটেড ছিলাম জঙ্গলের মধ্যে দিয়ে বোটিং করব। যাই হোক, বৃষ্টিটা তো আর কিছু করার নেই। তো আর এই দিকে হচ্ছে গিয়ে একটা সুন্দর দোলনাও রয়েছে। এখানেও একটা সুন্দর পার্ক মতো করা রয়েছে, বাচ্চারা খেলতে পারবে। ছোট্ট আম গাছে কত আম হয়ে রয়েছে, অসাধারণ লাগছে। বাহ, এই দিকের আম তো পুরো মাটি ছুঁই ছুঁই। তার পাশে সুন্দর গোলাপ ফুল, খুব সুন্দর করে বাগান সাজানো রয়েছে। এটা হচ্ছে রাতের হোমস্টের এই রকম পরিবেশ। সন্ধেবেলার স্ন্যাক্স। আমরা এখন ডিনার করতে চলে এসেছি। যেহেতু এখানে আমরা লাঞ্চের পরে ঢুকেছিলাম, তাই লাঞ্চটা আমরা মিস করে গেছি। তো ডাইরেক্ট ডিনার। আর ডিনারের মেনুটা কিন্তু আমরাই সিলেক্ট করে দিয়েছি, কারণ আমরা অনেকটা জার্নি করছি কয়েকদিন ধরে।
তাই বেশি রিচ খাবো না বলে সুবলদাকে বলেছিলাম যে একদম হালকা করে কিছু করতে। তো এই রান্না হয়েছে, দেখাচ্ছি। আলু সেদ্ধ মাখা হবে, ভাত, স্যালাড আর কুচো মাছের ঝোল, ডাল, আর এদিকে ডাল, আর এদিকে চাটনি আর পাঁপড়। তো বন্ধুরা, আজকে একটা সুন্দর সুস্বাদু মানে ডিনার করলাম আমরা। একদম ঘরোয়া খাবার ছিল, যদিও আগেও সুবলদার হাতে রান্না আমরা খেয়েছি। তো খুব ভালো আর কি রাতের খাবারটা খেলাম আজকে। আর এখন তাহলে আমাদের এক্সপেন্সেসটা একটু বলে দিই। প্রথমে আমার এলিফ্যান্ট সাফারির চার্জ নিয়েছিল হচ্ছে 950 টাকা। তারপরে আমরা স্ন্যাক্স খেয়েছিলাম 160 টাকার, আখের রস খেয়েছিলাম 50 টাকা, আর লাঞ্চ করেছিলাম 360 টাকা। আর এই হোটেল আর খাওয়া দাওয়ার যে খরচটা সেটা বলতে পারছি না, কারণ এটা সন্দীপের খুব ক্লোজ ফ্রেন্ডের আর কি রিসর্ট। তো যেহেতু একদম নতুন, তাই আমরা এখানে এসে ঘুরে গেলাম। তো কিছু এর জন্য আমরা পে করেছি, বাট সেটা আশা করি এখন না বলাই ভালো। পরে নেক্সট টাইম যখন আবার আসবো তখন তো বলা যেতেই পারে। তো যাই হোক, এই ছিল হচ্ছে আজকের এক্সপেন্সেস। তার আজকে আমাদের দিন শেষ হয়ে গেল, আর সবাইকে তাহলে গুড নাইট জানাচ্ছি। আবার কালকে একটা সুন্দর সকালের সাথে শুরু করব। টাটা, বাই বাই।